ইট কংক্রিটে বিলুপ্ত রাজধানীর জলাধার, নেই পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা, ভারী বৃষ্টিতে ডুবছে নগর, খাল উদ্ধারে জোর বিশেষজ্ঞদের। টানা বর্ষণে বন্যা পরিস্থিতি উদ্বেগজনক, চট্টগ্রাম সহ ৬ জেলায় পানিবন্দী ৮ লাখ, সুপেয় পানি ও খাদ্য সংকট, দুর্বিষহ জীবনযাপন। জয়পুরহাটের ভুটিয়াপাড়া সীমান্ত দিয়ে ৩ জনকে পুশিনের চেষ্টা বিএসএফের, গ্রামবাসীর সহায়তায় রুখে দিল বিজিবি। এবং কূটনৈতিক টানাপোড়েনে আখাউড়া স্থলবন্দর দিয়ে রপ্তানিতে ভাটা, কমেছে রাজস্ব আদায়, গতি ফেরাতে উদ্যোগ চান ব্যবসায়ীরা। ওয়ান বুলেটিনে স্বাগত জানাচ্ছি আমি সিরাজুম মুনিরা বিলাসী। শুনছিলেন শিরোনাম। প্রাচীন নগরী ঢাকা, একসময় এই শহর ঘিরে ছিল নদী, খাল আর প্রাকৃতিক জলাধার। কালের আবর্তে এই শহরের ৯০% কংক্রিটের আচ্ছাদনে ঢাকা। পাশাপাশি বেদখল হয়েছে খাল, নেই যথেষ্ট ড্রেনেজ ব্যবস্থাও, তাই পানি সরার উপায়ও নেই। একটু বেশি বৃষ্টি হলেই জলে হাবুডুবু খেতে হয় রাজধানীবাসীকে। বিশেষজ্ঞরা বলছেন সুনির্দিষ্ট সমস্যা ধরে সমাধানের কথা, তবে সবার আগে খাল উদ্ধারেই জোর দিচ্ছেন তারা। রেকর্ড বৃষ্টিতে চট্টগ্রাম যেন ডুবন্ত এক নগরী। গেল সপ্তাহে দুদিনের বৃষ্টি ছিল ৪ দশকের সর্বোচ্চ। এমন আকাশভাঙা বৃষ্টি যদি ঢাকায় হতো, কি হতো এ রাজধানীর পরিস্থিতি? সাম্প্রতিক বছরের বৃষ্টিপাতে তার কিছুটা ধারণা পাওয়া যায়। ২০২৪ সালে মাত্র ৬ ঘন্টায় ১৩০ মিলিমিটার, কিংবা গত বছরের একদিনের বৃষ্টিতে ২০৬ মিলিমিটার ঢাকার জন্য এখনও দুঃসহ স্মৃতি। সেই বৃষ্টিতে তলিয়েছিল অলিগলি থেকে প্রধান সড়ক। এখানেই আসে ঢাকার ড্রেনেজ ব্যবস্থাপনার সক্ষমতার প্রশ্ন, উঠে আসে অপরিকল্পিত নগরায়নের বিষয়গুলো। ইট কংক্রিটের দাপটে এই শহরের জলাধার বিলুপ্ত হয়েছে, কিন্তু এত বছরেও গড়ে ওঠেনি আধুনিক ড্রেনেজ ব্যবস্থা। রাজধানীর প্রায় ৩৬০ বর্গ কিলোমিটার এলাকায় পানি নিষ্কাশনের কার্যকর ড্রেন আছে মাত্র ১৪০ বর্গ কিলোমিটার এলাকা। যেটুকু আছে সেটাও আবার ময়লা আবর্জনায় অচল প্রায়। ২০০ মিলিমিটার বৃষ্টিপাত তো পরের কথা, ৫০ মিলিমিটার বৃষ্টিপাতে কিন্তু ঢাকায় আমরা দেখছি যে পানি নামার কোনো জায়গা নাই, পুকুরগুলা নাই, জলাশয় জলাধারগুলা নাই, কৃত্রিম ড্রেন সেটা অর্ধেকের বেশি পরিপূর্ণ থাকে। বিশেষজ্ঞরা বলছেন অপরিকল্পিত নির্মাণ, বর্জ্য এবং সমন্বয়হীন উন্নয়ন প্রকল্প পরিস্থিতিকে করছে জটিল। তবে বেদখল খাল উদ্ধারকেই বড় সমাধান হিসেবে দেখছেন তারা। ঢাকা শহরে আমার ধারণা যে আয়তন পুরো শহরের তার ১০০ ভাগের ৯০ ভাগ এখন আসলে কংক্রিট দ্বারা আচ্ছাদিত হয়ে গেছে। এই যে বৃষ্টি হচ্ছে, ন্যাচারাল তো একটা ড্রেনেজ সিস্টেম থাকার কথা। ক্যাচমেন্ট ধরে ধরে সলিউশন করতে হবে। আমি সব ক্যাচমেন্টে অল্প অল্প সলিউশন করলাম, এতে আমি কোনো ক্যাচমেন্টে আমি জলাবদ্ধতা দূর করতে পারবো না। ঢাকাকে বাঁচাতে খাল জলাশয় উদ্ধারকেই সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকো। আমাদের যে মহাপরিকল্পনা আছে, যে মহাপরিকল্পনা ঢাকার নদী এবং খালকে সংযুক্ত করে ৫৭৪ কিলোমিটার একটা প্রস্তাবনা আছে, যে ঢাকাকে যদি আমরা বাঁচাতে চাই তাহলে সিএস রেকর্ডভুক্ত যে খালগুলি ছিল সেই খালগুলিকে পুনরায় পূর্বের অবস্থায় ফেরত নিয়ে আসতে হবে। জনসংখ্যার আধিক্যের সাথে তাল মিলিয়ে ড্রেনেজ ব্যবস্থাপনার পরিকল্পনার পাশাপাশি বেদখল খাল উদ্ধারের বিশেষ গুরুত্বের কথা জানালেন দুই সিটি প্রশাসক। ব্যবস্থাপনাটা ছিল ৫০০ লোকের, এখন সেখানে ৫,০০০ লোকের। তো সেই জায়গায় তো সেই ড্রেনেজ ব্যবস্থা কার্যকর না, তাই কাজে এগুলোতে নতুন করে আবার ঢেলে সাজানো হচ্ছে। খালগুলো আছে একদম অব্যবস্থাপনা এবং অবৈধ স্থাপনা সবচেয়ে বেশি থাকার কারণে সেখান থেকে যেই পানিগুলো অপসারণ বা নিষ্কাশন হয় না, সেই খালগুলোকে আমরা ফাইন্ড আউট করেছি। সেগুলো আমরা এক একটি করে খালগুলো উদ্ধার করব। ড্রেন পরিষ্কার, নতুন ড্রেন নির্মাণ এবং আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে কাজ চলমান রয়েছে বলে জানায় সিটি কর্পোরেশন। এখনই হচ্ছে আধুনিক একটা ড্রেনেজ নেটওয়ার্ক, পাশাপাশি সুয়ারেজ নেটওয়ার্কটা, পৃথক একটা সুয়ারেজ নেটওয়ার্ক, এটা করা খুব প্রয়োজন। সামগ্রিকভাবে পদক্ষেপগুলি যদি আমরা সম্পন্ন করতে পারি, আমার মনে হয় আগামী ১.৫ থেকে ২ বছর পরে আমাদের এই জলবদ্ধতা আমরা এখন যেটা দেখছি সেটা হয়তো আমরা থাকবে না। পরিকল্পনায় অনিয়ম, সমন্বয়ের অভাব এবং অব্যবস্থাপনায় সংকটকে আরো বাড়িয়ে তুলছে দাবি বিশেষজ্ঞদের। এখনই কার্যকর ব্যবস্থা না নিলে ভবিষ্যতে বৃষ্টিপাত এই শহরে আরো ভয়াবহ বিপর্যয় ডেকে আনতে পারে। শাহরিয়ার বাঁধন, ওয়ান নিউজ, ঢাকা।
চট্টগ্রামের রেকর্ড বৃষ্টিতে অসহায়ত্ব ফুটে উঠেছে সিডিএর 14,000 কোটি টাকার জলাবদ্ধতা নিরসন প্রকল্পের। আগামী বছর থেকে এ দুর্ভোগ থাকবে না বলে মেয়র দাবি করলেও খোদ চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানই মনে করেন মাত্র 36 খাল সংস্কার বা খনন করে পুরোপুরি জলাবদ্ধতা মুক্ত নগরী করা কখনোই সম্ভব নয়। বিশেষজ্ঞরা মনে করেন নগরীর 104টি খাল পুনরুদ্ধারের পাশাপাশি জলাবদ্ধতা নিরসনে সক্ষমতা বাড়াতে হবে সিটি কর্পোরেশনকে। 42 বছরের মধ্যে একদিনে সর্বোচ্চ 412 মিলিমিটার রেকর্ড বৃষ্টি দেখল বন্দরনগরী চট্টগ্রাম। ফলে 14,000 কোটি টাকার জলাবদ্ধতা প্রকল্প নগরবাসীর দুর্ভোগ ঠেকাতে পারেনি। জলাবদ্ধতার দীর্ঘদিনের অভিশাপ থেকে মুক্তি পেতে 2017 সালে 5,500 কোটি টাকার প্রকল্প অনুমোদন দেয় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। কিন্তু 3 বছরের সে প্রকল্প 10 বছরে ঠেকলেও দুর্ভোগ কমেনি। সবশেষ কদিনের বৃষ্টিতে প্রায় ডুবে যায় বন্দরনগরী। অবশ্য মেয়রের আশা আগামী বর্ষাতেই মিলবে কাঙ্ক্ষিত মুক্তি। কাজ এখন শেষ হয়নি, কাজে এই কাজটা শেষ হতে তাদের আরও নভেম্বর, জানুয়ারি, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি লাগবে। এবং পাশে যে জামাল খানাল সেটাও কাজ চলছে, বামুনশাহী খালের কাজ চলছে তাদের, এবং তাদের আজব বাহার খালের কাজ চলছে। প্রকল্পটিকে ত্রুটিযুক্ত উল্লেখ করে এর সফলতা পাওয়া নিয়ে সংশয় প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। আমাদেরকে আশার মূলা বারবার ঝোলানো হচ্ছে। একটি বর্ষা পার হয় বলে আগামী বর্ষায় আমরা ভালো রেজাল্ট পাবো, এবং প্রতিবারই এটা শোনানো হয় এবং প্রতিবারই বর্ষায় আমরা হাবুডুবু খাই। চট্টগ্রাম শহরে 104টি খাল আছে। বিভিন্ন সময়ে 72 আর 57, 36 এই খেলা খেলে 36টি খালের উপরে প্রধানত এই প্রকল্প। এই ত্রুটিযুক্ত এবং অসম্পূর্ণ প্রকল্প দিয়ে আমরা কোনো সুফল পাবো না। নগর পরিকল্পনাবিদদের মতে প্রকল্পের কাজ শেষ হলেও সুফল পাওয়া নির্ভর করবে রক্ষণাবেক্ষণের উপর। সিটি কর্পোরেশনের সেই সক্ষমতা নেই উল্লেখ করে আলাদা বিভাগ করার পরামর্শ তাদের। সিটি কর্পোরেশনের বিদ্যমান জনবল, আর্থিক সক্ষমতা সবকিছু মিলিয়ে তাদের পক্ষে এটা একটা বিরাট চ্যালেঞ্জ হয়ে যাবে নিয়মিত রক্ষণাবেক্ষণ করাটা। এজন্য আমরা প্রস্তাব করেছি যে এই জলাবদ্ধতা নিরসন প্রকল্পের রক্ষণাবেক্ষণের জন্য একটা আলাদা বিভাগ করে সেই বিভাগের অধীনে পর্যাপ্ত জনবল, ইকুইপমেন্ট এবং অর্থায়ন নিশ্চিত করা। সিডিএর নতুন চেয়ারম্যান অবশ্য মনে করেন জলাবদ্ধতা দূর করা তাদের কাজ নয়। এজন্য হাসিনা সরকারকে দায়ী করেন তিনি। তৎকালীন সরকারের তাদের মেয়র এবং উন্নয়ন কর্তৃপক্ষের দ্বন্দ্বের বহিঃপ্রকাশে আমাদেরকে প্রকল্পটি অর্পণ করা হয়। চট্টগ্রামে প্রায় 100টির উপরে খাল আছে, সেখানে মাত্র 36টি খাল যদি আপনি সংস্কার করেন তাহলে পুরা চট্টগ্রাম কিন্তু আপনি জলাবদ্ধতাকে মুক্ত করতে পারবেন না। চলমান এই প্রকল্প বাস্তবায়নে প্রায় 5,500 অবৈধ স্থাপনা ভাঙতে হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন নগর পুরোপুরি জলাবদ্ধ মুক্ত করতে আরও প্রায় দ্বিগুণ স্থাপনা সরিয়ে সব খাল পুনরুদ্ধার করতে হবে। শাহনাওয়াজ রিটন, ওয়ান নিউজ, চট্টগ্রাম। ড্রেনেজ ব্যবস্থাপনা নিয়ে এতক্ষণ দেখলেন ঢাকা ও চট্টগ্রামের খবর। এ নিয়ে আরো খবর দেখবেন বুলেটিনের পরের অংশে। টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঝড়ে দক্ষিণ ও উত্তর পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতির উন্নতি হয়নি। চট্টগ্রাম সহ 6 জেলায় প্রায় 8 লাখ মানুষ দুর্ভোগে আছেন। চট্টগ্রামে প্রায় 2 লাখ পরিবার এখনও পানিবন্দী। কক্সবাজারে ক্ষতিগ্রস্ত হয়েছে 69টি ইউনিয়ন, যেখানে সুপেয় পানি ও খাদ্য সংকট দেখা দিয়েছে। বান্দরবানে টানা বৃষ্টিতে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে, ফলে ব্যাহত হচ্ছে সড়ক যোগাযোগ। বিদ্যুৎ নেই জেলার বিভিন্ন স্থানে, মোবাইল নেটওয়ার্কেও সমস্যা চলছে। খাগড়াছড়িতে পানি কমলেও এখনও হাজারো পরিবার পানিবন্দী। এদিকে হবিগঞ্জ ও মৌলভীবাজারে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। দুর্গত এলাকায় সেনাবাহিনী, জেলা প্রশাসন এবং বিভিন্ন সংস্থা উদ্ধার ও ত্রাণ কার্যক্রম চালাচ্ছে। এসব স্থানে দ্রুত পুনর্বাসন, বিশুদ্ধ পানি, খাদ্য, স্থায়ী বন্যা নিয়ন্ত্রণের দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা। পানি উন্নয়ন বোর্ডের যে বান আজ 30 বছর ধরে কোনো কাজ চলে না, এর কারণে বাদ গিয়া আমার 2 লক্ষ টাকার মাছ গেছে। আমরা বাসা বাড়ি সব পানির তলে, বুক সমান পানির তলে। আর আমরা ফ্যামিলি লইয়া সবাই বলতে আমরা গ্রামবাসী সবাই আমরা একটা সরকারি স্কুলে উঠছি। কততে ব্যাংক করতেছে সীমা সংখ্যা নাইলে কেউ তো আর চোখ দিয়ে দেখে না, কেউ তো আর একটু সাহায্য করে না। এটা গুড়া পয়সা আনলে এর খাইলালে তুই তো চালম বাজে নাই, এটা সোলা ডুবে গিয়ে এখন গ্যাস হুজুরি না পারে। কক্সবাজার জেলায় আমাদের 71টি ইউনিয়নের মধ্যে প্রায় 69টি ইউনিয়নই ক্ষতিগ্রস্ত। প্রায় 2 থেকে 2.5 লক্ষ লোক পানিবন্দী আছে।
আগামী 3 থেকে 4 দিনে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে বৃষ্টি কিছুটা বাড়বে, তবে কমে আসবে চট্টগ্রাম বিভাগে। এমন তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বলছে আজ থেকে ভারী বর্ষণের সতর্কবার্তা তুলে নেওয়া হচ্ছে। নতুন করে পাহাড় ধস বা জলোচ্ছ্বাসের কোনো পূর্বাভাস নেই। 2-1 দিনের মধ্যেই পরিস্থিতি আরও স্বাভাবিক হবে বলে জানানো হয়েছে। রংপুর ও ময়মনসিংহে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও ভারতের আসাম, মেঘালয় বা ত্রিপুরা অঞ্চলে অতি ভারী বর্ষণ নেই। ফলে নদীর পানি অতিরিক্ত বৃদ্ধি পাওয়ার আশঙ্কা আপাতত দেখা যাচ্ছে না। সমুদ্র বন্দরে থাকা 3 নম্বর সতর্ক সংকেত আজ সন্ধ্যা পর্যন্ত বহাল থাকতে পারে। ছোট ছোট মাছ ধরার নৌকা ও ট্রলারকে সন্ধ্যা পর্যন্ত সাবধানে চলাচল করার পরামর্শ দেওয়া হয়েছে। সন্ধ্যার পর আবহাওয়া পরিস্থিতি আরও উন্নতি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পাহাড়ি এলাকার যে সতর্কতা ছিল, আমরা হেভি রেইনফল হয়তো আজকে রাখবো, তবে ভূমিধস বা জলবদ্ধতার কথা নতুন করে আর আমাদের পূর্বাভাস থাকবে না। যে বৃষ্টিটা আছে এই বৃষ্টিটাই হয়তো আগামী 1-2 দিনের ভিতরে অনেকটাই কমে যাবে। সমুদ্র বন্দরে যে 3 নম্বর সতর্ক সংকেত ছিল, এটা হয়তো আজকে আমরা সন্ধ্যা পর্যন্ত রাখবো। আমরা হয়তো এখনই সিগন্যাল তুলে ফেলবো। রংপুর, ময়মনসিংহ এইসব জায়গায় বৃষ্টি আগামী 2 থেকে 3 দিন বৃষ্টি ওই দিক হবে। আজকে অনেকটাই খুলনা, বরিশাল, চট্টগ্রাম কিছু অনেকটাই উন্নতি হয়েছে। বর্ষা এলেই সুনামগঞ্জের হাওর অঞ্চলে শুরু হয় টিকে থাকার নতুন সংগ্রাম। পাহাড়ি ঢলে পানি বাড়ার সঙ্গে সঙ্গে হাওরবাসীর জন্য মূর্তিমান আতঙ্ক হয়ে দাঁড়ায় ভয়ঙ্কর ঢেউ। স্থানীয়দের ভাষায় যাকে বলা হয় আফাল। প্রতি বছর এই আফাল কেড়ে নেয় অসংখ্য মানুষের ঘরবাড়ি। এবারও বিশ্বম্ভরপুর উপজেলার বাহাদুরপুর গ্রামে ঢেউয়ের আঘাতে বসত ভিটা হারিয়ে দিশেহারা বহু পরিবার। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল আর টানা বর্ষণে উত্তাল হয়ে উঠেছে সুনামগঞ্জের হাওরাঞ্চল। এর সঙ্গে যোগ হয়েছে ভয়ঙ্কর ঢেউ। আর সেই ঢেউয়ের আঘাতে বিশ্বম্ভরপুর উপজেলার খরচার হাওরপাড়ের বাহাদুরপুর গ্রামে প্রতিদিনই ভাঙছে বসত ভিটা। প্রায় 113টি পরিবারের এই গ্রামটি হাওরের একেবারে কিনারায়। ফলে ঢেউয়ের সরাসরি আঘাত সহ্য করতে হচ্ছে গ্রামবাসীকে। বিশেষ করে রাতের বেলায় ঢেউয়ের তীব্রতা বেড়ে যাওয়ায় আতঙ্কে নির্ঘুম কাটছে তাদের। এরই মধ্যে হাওরে বিলীন হয়ে গেছে 20টি পরিবারের ঘরবাড়ি। অনেকেই নিরাপদ স্থানে সরে যেতে বাধ্য হচ্ছেন। কেউ আবার বাঁশ, গাছের খুঁটি ও কচুরিপানা দিয়ে অস্থায়ী বাঁধ তৈরি করে শেষ সম্বলটুকু রক্ষার চেষ্টা করছেন। এই বাঁশ বাড়ি দিয়ে আমরা কোনো ঠিকঠাকানা রাখতে পারি না। আমরা রাইতে দিনে কোনো গুম ধরে না। ঘর ভাঙিয়ে দেবে, ঘর দর ভালাইয়া ক্ষমা করে যে করে। গ্রামবাসীর অভিযোগ, প্রতি বছর একইভাবে ঘরবাড়ি হারালেও স্থায়ীভাবে ঢেউ প্রতিরোধের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। প্রতিরক্ষা দেয়াল নির্মাণের দাবি জানিয়ে আসলেও মেলেনি কার্যকর সমাধান। কোনো পরিকল্পনা নিত তাহলে আমরা মনে হয় বাঁচার একটা উপায় হলো না। এই বন্যার কারণে কোনো চলাফেরা কোনো কিছু করতে পারতাছি না। ওয়াল দিছিলাম, ওর একবার নিচে ভাঙ্গে একবার বাঙ্গা হতে আছে। কিভাবে থাকবো? আপনারা যদি একটু আমরা উৎসাহ না করেন তাহলে আমরা থাকার কোনো আর সম্ভব নেই। জেলা প্রশাসন বলছে ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা করে জরুরি সহায়তা দেওয়া হবে। এগুলোতে রুটিন বরাদ্দ দেওয়া আছে। সো এটা উপজেলা নির্বাহী অফিসারগণ সেটি তথ্য জানাপূর্বক সেটি ব্যবস্থা নেবেন। সাথে যখন হয়তো যদি নদীর পানি যেটা আসে বা জেনুইন যে বন্যাটা সেটা আসার জন্য আমরা প্রস্তুত আছি। প্রতি বছরই পাহাড়ি ঢল আর আফালের আঘাতে ঘরবাড়ি হারাচ্ছেন হাওরবাসী। তবে স্থায়ী সুরক্ষা ব্যবস্থা ও পুনর্বাসনের কার্যকর উদ্যোগ না থাকায় বর্ষায় এলেই একই দুর্ভোগে পড়ছেন হাজারো মানুষ। ওয়ান ন্যাশনাল ডেস্ক। বন্যা, জলাবদ্ধতা এবং নদী ভাঙ্গনের খবর জানাতে আমাদের সঙ্গে গাইবান্ধা ও সুনামগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতেই যাচ্ছি সুনামগঞ্জে, সেখানে আছেন জাকির হোসেন। জাকির, প্রথমেই জানতে চাই যে হাওড়াঞ্চলের পরিস্থিতি এখন কেমন দেখছেন, আর পাশাপাশি আরেকটু জানাবেন যে নতুন করে কোনো এলাকায় পানি প্রবেশ করেছে কিনা। বিলাসী, আপনাকে প্রথমে একটু হাওর অঞ্চলের কথা যদি বলি, হাওর অঞ্চলে এই বৈরী আবহাওয়া এবং উজানের যে বৃষ্টিপাত, এই বৃষ্টিপাতের ফলে কিন্তু এই মুহূর্তে হাওর উত্তাল রয়েছে। হাওরের যে সমস্ত দ্বীপের মতো যে সমস্ত গ্রাম রয়েছে সেই সমস্ত গ্রামে কিন্তু এই মুহূর্তে ভাঙনের দেখা দিয়েছে। কারণ হচ্ছে প্রচণ্ড ঢেউয়ের আঘাতে ইতিমধ্যেই আমরা দেখেছি বিশ্বম্ভরপুর উপজেলার বাহাদুরপুর গ্রাম, আমরা প্রতিবেদনে যেমনটা দেখিয়েছি, বাহাদুরপুর গ্রামে প্রায় 20 থেকে 22টি বাড়িঘর ইতিমধ্যে কিন্তু
কিন্তু একেবারে বিধ্বস্ত হয়ে গেছে। এরকম অসংখ্য বসতভিটা রয়েছে হাওর অঞ্চলে। এরকম ঢেউয়ের আঘাতে প্রতি বছরই আমরা দেখি বাড়িঘর বিধ্বস্ত হওয়ার, কিন্তু এবছর একটু বেশি ঢেউয়ের আঘাত আমরা দেখতে পাচ্ছি। আর অন্যদিকে বন্যা পরিস্থিতির কথা যদি বলি, বন্যা পরিস্থিতি সুনামগঞ্জের সুরমা নদীর পানি কিছুটা আজকে 6 সেন্টিমিটার কমেছে, অর্থাৎ গতকাল থেকে আজকে 6 সেন্টিমিটার কমেছে, কিন্তু নদীতে কিন্তু তীব্র স্রোত রয়েছে। আর কারণ হিসেবে আমরা জানতে চেয়েছিলাম পানি উন্নয়ন বোর্ডের কাছে। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এমদাদুল হক তিনি আমাদেরকে জানিয়েছেন, যেহেতু ভারতের চেরাপুঞ্জিতে বৃষ্টিপাত হয়েছে গত রাত্রে, সেই বৃষ্টির পানিটা কিন্তু এখন সুরমা নদী হয়ে বিভিন্ন হাওরে চলে যাবে। আর স্রোতের কিন্তু তীব্র গতি আমরা দেখতে পাচ্ছি। এতে করে পানি উন্নয়ন বোর্ড যেটা আশঙ্কা করছেন যে আগামী 48 ঘন্টা সুনামগঞ্জের পানি বৃদ্ধি অব্যাহত থাকবে এবং স্বল্পমেয়াদী একটা বন্যা পরিস্থিতির সৃষ্টি হবে। ইতিমধ্যে আমরা দেখেছি বন্যা পরিস্থিতি মোকাবেলার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে সকল ধরনের প্রস্তুতি নেওয়া হয়ে গেছে। জেলা প্রশাসক মিনহাজুর রহমান তিনি আমাদেরকে জানিয়েছেন ইতিমধ্যে 1300 আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। শুকনো খাবার বিভিন্ন উপজেলা, অর্থাৎ 12টি উপজেলায় কিন্তু প্রেরণ করা হয়েছে। মেডিকেল টিম গঠন করা হয়েছে, কন্ট্রোল রুম করা হয়েছে। 12টি উপজেলায় 12টি কন্ট্রোল রুম করা হয়েছে, যাতে বন্যা কবলিত যারা হবে, বন্যার বানের পানিতে যারা আটকা পড়বে তাদেরকে যেন উদ্ধার করতে পারে, এই জন্য তাদের রেস্কিউ টিম ইতিমধ্যেই গঠন করা হয়েছে। আর অন্যদিকে সুনামগঞ্জের কুশিয়ারা নদীর সুনামগঞ্জ অংশে বিপদসীমার 14 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আমরা দেখেছি আজকে সকালে একটি বাঁধ ভেঙে লোকালয়ে পানি প্রবেশ করছে, অর্থাৎ জগন্নাথপুর উপজেলার দিকে কিন্তু পানি প্রবেশ করছে। তো সার্বিকভাবে আমরা বলতে পারি আগামী 48 ঘন্টা পানি বৃদ্ধি অব্যাহত থাকবে এবং সুনামগঞ্জের নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার একটা শঙ্কার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। এই ছিল সুনামগঞ্জ থেকে পানি বৃদ্ধি এবং হাওর অঞ্চলের সর্বশেষ খবর। ধন্যবাদ জাকির। এবার একই বিষয়ে জানতে যাচ্ছি গাইবান্ধায়, সেখানে আছেন আফরোজা লুনা। লুনা, প্রথমেই জানতে চাই যে নদ নদীর পানি বিপদসীমার কত সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, আর পাশাপাশি আরেকটু জানাবেন যে নতুন করে কোন এলাকায় ভাঙন দেখা দিয়েছে কিনা। বিলাসী, আপনাকে ধন্যবাদ। আপনাকে প্রথমে যেটি জানাতে চাই আপনার মাধ্যমে, গাইবান্ধার যমুনা, ব্রহ্মপুত্র, ঘাঘট এবং তিস্তার পানি অনেকটা কমে গেছে, তবে বৃদ্ধি পেয়েছে কিছুটা করতোয়া নদীর পানি। তবে নদী পানি বাড়লে এবং কমলেও কিন্তু সবগুলো নদীর পানি এখনো বিপদসীমার অনেকটা নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে নদীর পানি বাড়ছে, কখনো কমছে, কিন্তু ভাঙন কিন্তু এখনো অব্যাহত রয়েছে এবং ভাঙন রয়েছে নতুন নতুন এলাকায়, ব্যাপকভাবে ভাঙন শুরু হয়েছে। আমি যদি আপনাকে ঘুরিয়ে দেখাই, আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে ঘাঘট নদীর পাড়ে। আপনি দেখবেন যে ঘাঘট নদীর পানি কিন্তু টইটুম্বুর অবস্থা এবং পাড়ে দেখা যাচ্ছে যে অনেক বাড়িঘর রয়েছে এবং অনেক জমি জমা রয়েছে, সেগুলো কিন্তু ছুঁই ছুঁই করছে পানি। তবে ভাঙন আতঙ্কে রয়েছে বেশিরভাগ এলাকা, সেটি হচ্ছে সুন্দরগঞ্জের তিস্তা নদী এবং ফুলছড়ির যে ব্রহ্মপুত্র নদী আছে, এই দুই নদীর অববাহিকায় প্রচুর ভাঙন হচ্ছে এবং প্রতিদিনই কিন্তু ভাঙনের ব্যাপকতা বৃদ্ধি পাচ্ছে। তবে ভাঙনের কবলে পড়ে যে অবস্থাটা হয়েছে, আমি অনেকের সঙ্গে কথা বলেছি, তাদের কিন্তু এই মানুষগুলোর জমি, কৃষি জমি এবং গবাদি পশুর উপর নির্ভর করে অনেকটা জীবন জীবিকা নির্ভর করে থাকে এবং এই এলাকার মানুষ অনেকেই বর্গা চাষী এবং অন্যের জমিতে কিন্তু কাজ করে খায়। এই মানুষগুলোর জমি জিরাত হারিয়ে তারা অনেকটা আর্থিক সংকটের মধ্যে দিন যাপন করছে। আমার সঙ্গে গতকাল রফিক নামে একজনের কথা হয়েছে, তিনি আমাকে দেখিয়ে বলেছেন যে তার শেষ সম্বল গরু আছে একটি, সেই গরুটি বিক্রি করে তার আগামী পথ তাকে চলতে হবে। তো এই হচ্ছে গাইবান্ধার ভাঙন কবলিত মানুষের অবস্থা। আমি যদি আরেকটু বলি, ভাঙন ঠেকাতে পানি উন্নয়ন বোর্ড কাজ করছে দিনরাত, কিন্তু আসলে ভাঙন রোধে তেমন একটা কার্যকরী পদক্ষেপ হচ্ছে না, কারণ পানি উন্নয়ন বোর্ড সবগুলো জায়গায় কিন্তু ভাঙন ঠেকাতে কাজ করতে পারছে না। তারা আমাকে বলছেন যে যেসব এলাকায় বেশি ঘরবাড়ি এবং স্থাপনা গাছপালা রয়েছে, শুধু সেগুলো তারা রক্ষা করতে কাজ করছে। এবং গতকাল আপনি দেখেছেন হয়তো, আমি দেখিয়েছিলাম যে গাইবান্ধায় যে জিও ব্যাগ ফেলা হচ্ছে বিভিন্ন ভাঙনে, সেই জিও ব্যাগ কিন্তু অনেকটা বালু মেপে দেখা হচ্ছে যে তারা কম দিচ্ছে, সেই কারণে ভাঙন আসলে রক্ষা করা যাচ্ছে না। তো এই ছিল আমার কাছে গাইবান্ধা থেকে ভাঙনের সর্বশেষ পরিস্থিতি। বিলাসী। ধন্যবাদ লুনা। বন্যা, জলবদ্ধতা এবং নদী ভাঙনের খবর জানাতে এতক্ষণ আমাদের সঙ্গে গাইবান্ধা ও সুনামগঞ্জ থেকে যুক্ত ছিলেন সহকর্মীরা। চট্টগ্রামে বন্যার অবস্থা অত্যন্ত ভয়াবহ উল্লেখ করে পরিস্থিতি মোকাবেলায় সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে তদারকি করা হচ্ছে বলে জানিয়েছেন ত্রাণ প্রতিমন্ত্রী ইকবাল হোসেন। বন্যা দুর্গতদের জন্য এরই মধ্যে 500 মেট্রিক টন চাল বরাদ্দ সহ
পর্যাপ্ত ত্রাণ দেয়া হচ্ছে বলে জানান তিনি। অন্যদিকে চট্টগ্রামে বন্যা পরিস্থিতি তদারকিতে বিশেষ দায়িত্বপ্রাপ্ত বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সার্কিট হাউসে বৈঠক করেন সংশ্লিষ্ট সব বিভাগের প্রধানদের সঙ্গে। দুর্যোগ মোকাবেলায় সবাইকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দেন তিনি। এই সাম্প্রতিক সময়ে যে দুর্যোগটি আমাদের সামনে উপস্থিত হয়েছে, এটা মোকাবেলার জন্য আপনারা পূর্ব প্রস্তুতি গ্রহণ করেছিলেন বিধায় এখন পর্যন্ত মোটামুটি আপনারা সফলতার সাথেই আপনারা দায়িত্ব পালন করছেন। লোকাল অ্যাডমিনিস্ট্রেশন যেরকম চাচ্ছে আমরা ওরকম দিয়ে যাচ্ছি। আমরা জানি এখানে অবস্থা খারাপ, কতটুকু খারাপ এটা এইখানে লোকাল অ্যাডমিনিস্ট্রেশন বুঝতে পারবে। আমরা রেডি, যা লাগবে তাই দিই। চট্টগ্রামের ভয়াবহ বন্যা পরিস্থিতি পরিদর্শনে চট্টগ্রামের 5 জেলা সফর শুরু করেছেন দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেন। এছাড়া চট্টগ্রাম সার্কিট হাউসে প্রশাসনের সার্বিক কার্যক্রম তদারকি নিয়ে সমন্বয় বৈঠক করছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী। চট্টগ্রাম সার্কিট হাউস থেকে এ বিষয়ে আমাদের সঙ্গে আরও জানাতে যোগ দিচ্ছেন শাহনিয়াজ রিটন। রিটন, এরই মধ্যে জানতে পেরেছি যে চট্টগ্রাম সার্কিট হাউসে প্রশাসনের সার্বিক যে কার্যক্রম তার তদারকি নিয়ে সমন্বয় বৈঠক করছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী। বৈঠকে আসলে কি বলছেন তিনি জানাবেন? বিদ্যুৎ প্রতিমন্ত্রী যিনি চট্টগ্রামে যে সার্বিক বন্যা পরিস্থিতি নিয়ে সরকারের উচ্চ পর্যায়ে থেকে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন, তিনি প্রায় 2 ঘন্টার বেশি সময় ধরে এই যে চট্টগ্রামের সমস্ত বিভাগের প্রধানদের সঙ্গে বৈঠক করছেন। আমরা নিশ্চয়ই কিছুক্ষণের মধ্যে হয়তো তার ব্রিফিং পাবো, সেরকমটি আমাদেরকে ভিতর থেকে জানানো হয়েছে। তবে তার আগে জানিয়ে রাখি, কিছুক্ষণ আগে আমাদের কাছে যে সেনাবাহিনীর একটি টিমের এখানে যারা যুক্ত হয়েছেন তাদের কাছ থেকে আমরা যে তথ্য দিয়েছি যে চট্টগ্রামের বিভিন্ন জেলায় তাদের টিম ইতিমধ্যেই সক্রিয় হয়েছে, বিভিন্ন জায়গায় উদ্ধার অভিযানে তারা তৎপর হয়েছেন। বিশেষ করে যে দুর্গম যে এলাকাগুলো আছে, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবনে, যে 3 পার্বত্য জেলার পাশাপাশি সাতকানিয়া, বাঁশখালী, বিভিন্ন জায়গায় যেখানে মানুষ দুর্গতরা পানিবন্দী হয়ে আছেন, উদ্ধার হতে সমস্যা হচ্ছে। বিশেষ করে প্রাপ্ত যারা বয়স্ক আছেন এবং শিশুরা আছেন যারা আটকা পড়েছেন, তাদেরকে উদ্ধার, ত্রাণ তৎপরতার সমন্বয় এবং সমস্ত যে কাজের সাথে সমন্বয় করার জন্য সেনাবাহিনীর 24 পদাতিক ডিভিশন এবং 10 পদাতিক ডিভিশনের বেশ কিছু সদস্য সকাল থেকে কাজে যুক্ত হয়েছেন এবং তারা উদ্ধার তৎপর যুক্ত হয়েছেন। আমরা সরকারিভাবে যে তথ্য পেয়েছি, এখন পর্যন্ত 1,88,000 পরিবার যে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন। বিশেষ করে দক্ষিণ চট্টগ্রামে সবচেয়ে ভয়াবহ অবস্থা বিরাজ করছে। বাঁশখালী, সাতকানিয়ায় মোটামুটি একটা হাওরের মতো অবস্থা হয়ে গেছে, যে আশেপাশের ফসলি জমি সমস্ত কিছু পানিতে তলিয়ে গেছে। যে মাছের ঘের, মাছ, যে পুকুরের মাছগুলো সমস্ত সয়লাভ হয়ে গেছে। মানুষ অনেকেই আমরা দেখতে পেয়েছি আজকেও গতকালকেও যে জাল ধরে রাস্তার মধ্যে তারা জাল দিয়ে মাছ ধরছেন। আসলে তাদের করার কিছু নেই। তবে পাশাপাশি ত্রাণ তৎপরতার কথা বলি, আমরা একটু আগে কথা বলেছিলাম যে দুর্যোগ এবং ত্রাণ প্রতিমন্ত্রীর সঙ্গে। তিনি যেটি জানাচ্ছিলেন যে সরকারের পর্যাপ্ত ত্রাণ ব্যবস্থা রয়েছে, তবে অনেক জায়গায় যোগাযোগ ব্যবস্থা দুর্গম হওয়ার কারণে সেখানে ত্রাণ পৌঁছাতে সমস্যা যেগুলো হচ্ছে, সেগুলো সেনাবাহিনীর যে স্পিড বোর্ডের মাধ্যমে সেখানে সমন্বয় করা হবে। এবং যে ইতিমধ্যে 500 মেট্রিক টন চাল বরাদ্দ করা হয়েছে, শুকনো খাবার, চিরা, গুড়, বুড়ি, অন্যান্য মোমবাতি, সেগুলো পর্যাপ্ত মজুত করা হয়েছে। আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে প্রায় 1000-এর কাছাকাছি বিভিন্ন জায়গায়। শুধু যে চট্টগ্রাম, দক্ষিণ চট্টগ্রাম নয়, যে উত্তর চট্টগ্রাম এবং যে 3 পার্বত্য জেলায়ও আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে এবং সেখানে যে খিচুড়ি সহ খাবার, রান্না করা খাবার বিতরণ করা হচ্ছে। অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো আছে, শুধুমাত্র যে সরকারি না, বেসরকারিভাবে অনেকে কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে এগিয়ে আসছেন। তারা চেষ্টা করছেন দুর্গতদের পাশে থাকার জন্য। বিশেষ করে যে সংসদ সদস্য যারা আছেন, স্থানীয় সংসদ সদস্য, তারা কাজ করছেন। চট্টগ্রাম মহানগরে এই মুহূর্তে যে পিছনে আমরা সার্কিট হাউস আছে, সেখানে বৈঠক করছেন যে দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রীর সঙ্গে, বিদ্যুৎ প্রতিমন্ত্রীর সঙ্গে অনিন্দ্য ইসলাম অমিত, তার সঙ্গে যারা সংসদ সদস্যরা আছেন তারাও সেখানে আছেন। আমরা পরবর্তী দিনে নিশ্চয়ই আরও আপডেট নিয়ে হাজির হব। আপাতত ফিরে যাচ্ছি স্টুডিওতে। ধন্যবাদ রিটন। চট্টগ্রাম সার্কিট হাউসে প্রশাসনের সার্বিক কার্যক্রম তদারকি নিয়ে সমন্বয় বৈঠক করছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী। সেখানে আমাদের সঙ্গে এতক্ষণ তথ্য জানাতে যুক্ত ছিলেন শাহনিয়াজ রিটন। যাচ্ছে পরের সংবাদে। জয়পুরহাট সদর উপজেলার ফটিয়াপাড়া সীমান্ত দিয়ে আবারও ভারত থেকে 3 জনকে বাংলাদেশে পুষিনের চেষ্টা করেছে বিএসএফ। তবে স্থানীয় গ্রামবাসী ও বিজিবির তৎপরতায় সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। ভোরে সীমান্ত দিয়ে একজন বৃদ্ধ ও 2 নারীকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয় বলে অভিযোগ উঠেছে। স্থানীয়রা বিষয়টি টের পেয়ে তাদের আটক করে বিজিবিকে খবর দেয়। পরে বিজিবি ঘটনাস্থলে পৌঁছে 3 জনকে নিয়ে শূন্য রেখায় অবস্থান নেয়। প্রাথমিকভাবে জানা গেছে আটক বৃদ্ধের বাড়ি নড়াইল জেলায়। তবে 2 নারীর পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। সর্বশেষ তথ্য অনুযায়ী 3 জনকে নিয়ে সীমান্তের শূন্য রেখায় অবস্থান করছে বিজিবি ও বিএসএফ সদস্যরা। বিষয়টি নিয়ে 2 বাহিনীর মধ্যে যোগাযোগ অব্যাহত রয়েছে।
রাজনৈতিক পট পরিবর্তন ও কূটনৈতিক টানাপোড়েনের নেতিবাচক প্রভাব পড়েছে দেশের অন্যতম প্রধান রপ্তানিমুখী আখাউড়া স্থলবন্দরে। সদ্য সমাপ্ত অর্থ বছরে বন্দরটি দিয়ে রপ্তানি আয় তেমন একটা বাড়েনি। অন্যদিকে ভারতীয় নিষেধাজ্ঞার কারণে নিয়মিত পণ্য আমদানি না হওয়ায় আশঙ্কাজনকভাবে কমেছে সরকারের রাজস্ব আয়। বন্দরের গতিশীলতা ফেরাতে দুই দেশের সরকারকেই ইতিবাচক উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন ব্যবসায়ীরা। ভারতের ত্রিপুরা, আসাম, মেঘালয় সহ 7টি রাজ্যে প্রবেশের অন্যতম দ্বার ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর। 1994 সালে চালু হয় এই স্থলবন্দরটি। এরপর থেকেই এই বন্দর দিয়ে প্রতিদিন মাছ, পাথর, সিমেন্ট, ইট, বালি, শুটকি, প্লাস্টিক সামগ্রী, তুলা সহ প্রায় 42টি বাংলাদেশি পণ্য যায় ভারতের 7 সিস্টার্স রাজ্যগুলোতে। এই অর্থ বছরে ভারতে পণ্য রপ্তানি হয়েছে 524 কোটি 2 লাখ টাকা। তবে বর্তমানে রপ্তানির তালিকায় অর্ধেকের বেশি জায়গা জুড়ে রয়েছে কেবল হিমায়িত মাছ। বন্দর সংশ্লিষ্টরা বলছেন, জুলাই গণঅভ্যুত্থানের পর দুই দেশের কূটনৈতিক টানাপোড়েনের জেরে 2025 সালের মে মাসে বাংলাদেশ থেকে বেশ কয়েকটি উচ্চ চাহিদা সম্পন্ন পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দেয় ভারত সরকার। 1 বছরেরও বেশি সময় পার হলেও সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার না হওয়ায় স্থবিরতা নেমে এসেছে রপ্তানিতে। অন্যদিকে পণ্য আমদানি অনিয়মিত হওয়ায় বন্দরটি বড় অঙ্কের রাজস্ব হারাচ্ছে। যতগুলো ল্যান্ডপোর্ট আছে তাদের সাথে সবগুলো ল্যান্ডপোর্ট অচল। বর্তমানে আমাদের এই নাই বললেই ছিল, রপ্তানি অনেকাংশে কমে গেছে। রপ্তানিতে যে পণ্যগুলা ভারত সরকার কর্তৃক বন্ধ হয়ে আছে ওগুলোই একটা টিম করে আমাদের এই রপ্তানির যে ব্যারিয়ারটা আছে এটা ক্লিয়ার করে দিই। আমাদের রপ্তানিটা আগের জায়গায় যাবে, প্রতিদিন 50-60 গাড়ি মাল এক্সপোর্ট হবে আমাদের এই বন্দর দিয়ে। ব্যবসায়ী নেতারা বলছেন, বন্দরের প্রাণ ফেরাতে নিষিদ্ধ পণ্য ছাড়া অন্য সব ধরনের পণ্য আমদানির উন্মুক্ত অনুমতি দেয়া এখন সময়ের দাবি। তাদের সাথে যদি কূটনৈতিক সম্পর্ক এবং রাজনৈতিক সম্পর্ক উন্নতি করা হয় তাহলে আমাদের উভয় দেশেরই ব্যবসা বাণিজ্যের অনেক বৃদ্ধি, অনেক উন্নতি ঘটবে। এদিকে বাণিজ্যিক গতিশীলতা ফেরাতে দুই দেশের সরকারকে ইতিবাচক উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছে ভারতীয় ব্যবসায়ী প্রতিনিধিরা। দুই দেশের মধ্যে যাতে একরকম ব্যাপার থাকে, আমরাও দিতে পারি, বাংলাদেশ থেকেও যাতে পণ্য আমদানি করা যায়, রপ্তানি করা যায়। যে রেস্ট্রিকশনগুলো আছে দুই দেশের সরকার মিলে এটাকে যত তাড়াতাড়ি সম্ভব এটাকে রেস্ট্রিকশনটাকে তুলে দিতে হবে। শুল্ক স্টেশন কর্তৃপক্ষ জানিয়েছে, রাজস্ব ঘাটতির বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এরই মধ্যে জানানো হয়েছে। এই সংকট কাটাতে ব্যবসায়ীদের দাবিগুলো গুরুত্বের সাথে বিবেচনা করা হচ্ছে। যারা ব্যবসায়ী আছে, যারা এই নিকটবর্তী এলাকায় যারা ব্যবসা করছেন, তারাও আমাদের সাথে এগুলো প্রতিনিয়ত যে দাবিগুলো জানাচ্ছেন যাতে এখানে আমদানি কার্যক্রমটাকে একটু বেগবান এবং গতিশীল করা হয়। এই দুটো দাবিকে আমরা আসলে নিয়মিত বিরতিতে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করছি। আখাউড়া স্থলবন্দরকে পূর্ণাঙ্গ রূপ দেয়া হবে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্ট সবার। ওয়ান ন্যাশনাল ডেস্ক। দর্শক, প্রেস ক্লাবে কথা বলছেন রুমিন ফারহান, আমরা সরাসরি যাচ্ছি সেখানে। অর্থাৎ যে মুখোশটা পরে আপনারা এত শক্ত শব্দ কি ব্যবহার করব, অর্থাৎ যেই রূপটা দেখিয়ে 24-এর গণ অভ্যুত্থানে আপনারা সাধারণ মানুষ, গণমানুষ যারা কোনো রাজনীতির দলের সঙ্গে কোনোভাবে যুক্ত নয় তাদেরকে সম্পৃক্ত করতে পেরেছিলেন, গণ অভ্যুত্থানের পরে সেই মানুষগুলোকে কি আপনারা তাদের স্বপ্ন, তাদের যে আকাঙ্ক্ষা নিয়ে তারা রাস্তায় নেমেছিল, রক্ত দিয়েছিল, স্লোগান তুলেছিল, তাদের সেই আকাঙ্ক্ষা আপনারা পূরণ করতে পেরেছেন? এই প্রশ্ন যদি আমি করি, আমি যদি পাল্টা প্রশ্ন করি, কেন 24 গুটি কয় মানুষের হাতে বন্দী হয়ে গেল? আমি যদি প্রশ্ন করি, 24-এর আগে যারা যারা নিজেদের স্বীকারোক্তি দিয়ে বলেছে যে হলে একটু জায়গা পাওয়ার জন্য, কারণ আমি দরিদ্র পরিবারের সন্তান, তারা কি করে 24-এর পর প্রাণতে করে ঘুরে বেড়ালো? তারা কি করে বলার সুযোগ পেল যে না, আমি তো টিউশনি করেই মাসে প্রায় কোটিখানেক টাকা উপার্জন করি? আমরা কি প্রতারিত হই নাই? আমরা তো প্রতারিত হয়েছি। দেখুন, আমাদের প্রতারণার ইতিহাসও কিন্তু দীর্ঘ। 47-এর দেশভাগের পরে যে পাকিস্তান তৈরি হলো, সেই পাকিস্তানে চরম বৈষম্য। পূর্ব পাকিস্তানের সঙ্গে একরকম আচরণ, পশ্চিম পাকিস্তানের সঙ্গে আরেক রকম আচরণ। হলো মুক্তিযুদ্ধ। মুক্তিযুদ্ধের পরপর সেই মুক্তিযুদ্ধ চলে গেল এক বিশেষ শ্রেণীর, এক বিশেষ গোষ্ঠীর মানুষের হাতে। এই গণ আন্দোলন, এই গণযুদ্ধ, জনযুদ্ধ পরিণত হলো একটা বিশেষ দলের রাজনীতির সিঁড়ি হিসেবে।
আমাদের 90-এর গণ অভ্যুত্থান হলো, আমাদের 3 জোটের রূপরেখা তৈরি হলো, আবারও দলগুলো বিভক্ত হয়ে গেল যার যার নিজস্ব ক্ষমতার স্বার্থে। সুতরাং প্রতারণার ইতিহাস আমাদের নতুন নয়। আমাদের দেশের সাধারণ মানুষ বারবার রক্ত দিয়েছে এবং প্রতারিত হয়েছে। গণ অভ্যুত্থান পরবর্তী রাজনীতি, সংকট সম্ভাবনা ও উত্তরণের পথ শীর্ষক আলোচনা সভায় কথা বলছিলেন রুমিন ফারহানা। আমরা সেখানে যুক্ত ছিলাম। রাজধানীর খিলগাঁওয়ের দক্ষিণ গোরান থেকে সঞ্জিদা আক্তার মারিয়া নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। লালমাটিয়া মহিলা কলেজের শিক্ষার্থী ছিলেন তিনি। ওই ঘটনায় তার স্বামী সাইফুল ইসলামকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে দক্ষিণ গোরান এলাকার বাসা থেকে সঞ্জিদার মরদেহ উদ্ধার করা হয়। নিহতের ভাই জানায়, রাতে ফোনে না পেয়ে গোরানে গিয়ে মারিয়াকে মেঝেতে পড়ে থাকতে দেখেন তারা। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে। নিহতের পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকেই মারিয়াকে মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করত সাইফুল। ছিলেন অনলাইন জুয়ায় আসক্ত। ঘটনাটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। মোবাইলে খেলাটা নিয়ে ওই যে জুয়া খেলে বেলে মোবাইলে কেমনে ওইটা নিয়ে মাঝে মাঝে ঝগড়া করতো, কিন্তু আমি শুনতাম। এক রুমেই ছিলাম, মায়া খাটে থাকতো, আমি নিচে শুইতাম। আমার মেয়ের উপরে অনেক জিদ খাটাইতো। তখন জামাই মানুষ দিকে তারপরও কিছু বলিনি, যে ওরাই মিটটা যাবে, কিন্তু আমার মেয়ে ভিতরে অনেক কিছু গোপন রাখছে। আমি নিজে ঘটনাস্থলে যাই এবং গিয়ে আমাদের যে মৃতদেহ দেখে এবং যে ফাঁসির যে দড়ি আলামত দেখে আমাদের সন্দেহ হয় যে এটা আত্মহত্যা না, এটা হত্যা হতে পারে। আমরা সেই হত্যার রহস্য উদ্ঘাটনের চেষ্টা করতেছি এবং লাস্ট পোস্টমর্টমের জন্য ঢাকা মেডিকেল কলেজে প্রেরণ করা হয়েছে। ইনশাল্লাহ আমরা খুব দ্রুতই রহস্য উদ্ঘাটন করতে পারবো। বর্ষা এলেই পিরোজপুর পৌর শহরের বিভিন্ন এলাকায় দেখা দেয় জলাবদ্ধতা। দীর্ঘদিন ধরে ভাঙা সড়ক, অপরিকল্পিত উন্নয়ন এবং অকার্যকর ড্রেনেজ ব্যবস্থার কারণে চরম দুর্ভোগে স্থানীয় বাসিন্দারা। শত বছরেরও বেশি পুরনো পিরোজপুর পৌরসভা। 1885 সালে প্রতিষ্ঠিত এই পৌরসভা এখন প্রথম শ্রেণীর হলেও সময়ের সঙ্গে তাল মিলিয়ে গড়ে ওঠেনি প্রয়োজনীয় অবকাঠামো। ভাঙাচোরা সড়ক, খোঁড়াখুড়ির পর দীর্ঘদিন সংস্কার না হওয়া রাস্তা এবং অকার্যকর ড্রেনেজ ব্যবস্থা নগরবাসীর দৈনন্দিন জীবনকে করে তুলেছে দুর্বিষহ। পৌরসভার প্রায় 350 কিলোমিটার সড়কের একটি বড় অংশই দীর্ঘদিন ধরে সংস্কারের অপেক্ষায়। অন্যদিকে 42টি খাল ও প্রায় 60 কিলোমিটার ড্রেনের অনেক অংশ দখল ও ময়লা আবর্জনায় ভরাট। এতে সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা। অনেক স্থানে ড্রেনের ঢাকনা না থাকায় দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে। একই সঙ্গে জমে থাকা পানিতে বাড়ছে এডিস মশার বিস্তারের সংখ্যা। রাস্তার পাশে ওইভাবে পর্যাপ্ত পরিমাণে ড্রেন নাই এবং যেখানে আসে সেগুলো ঠিকভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় না, যার ফলে ময়লা আবর্জনায় ড্রেনগুলো আটকায় থাকে এবং পানি চলাচল করে না। ডেঙ্গু এরকম মশা টশা অনেক কিছু আবর্জনা হয়ে গেছে, আমাদের চলাচল করতে অনেক খারাপ হচ্ছে। আমাদের একটাই দাবি, আমরা চাই ড্রেন সহ এই রাস্তাটা অতি দ্রুত সংস্কার। পৌর কর্তৃপক্ষ বলছে, ভোগান্তি নিরসনে সড়ক সংস্কারের পাশাপাশি নির্মাণ করা হচ্ছে ড্রেন। আরও কয়েকটি প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনাও হাতে নেওয়া হয়েছে। সেখানে যে অবৈধ এবং ভাঙাচোরা রাস্তাগুলি তালিকা প্রেরণ করা হয়েছে, ড্রেনেজ ব্যবস্থার তালিকা প্রেরণ করা হয়েছে এবং কালভার্ট সবকিছু মিলে আগামী 1 বছরের ভিতরে দৃশ্যমান ইনশাল্লাহ এই ড্রেনেজ, রাস্তা এবং অন্যান্য কাজগুলি দৃশ্যমান হবে বলে আমি আশা করছি। ভাঙাচোরা সড়ক, জলাবদ্ধতা আর অকার্যকর ড্রেনেজ ব্যবস্থার কারণে প্রতিদিনই দুর্ভোগ পোহাতে হচ্ছে পিরোজপুর পৌরবাসীকে। দ্রুত কার্যকর উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে এই ভোগান্তির অবসান চান স্থানীয়রা। শাফিউল মিল্লাত, ওয়ান নিউজ, পিরোজপুর। 1.5 শতাব্দীর প্রাচীন খুলনা শহরে গত 3.5 দশকে জনসংখ্যা বেড়েছে 3 গুণ, আর পানি নিষ্কাশনের ড্রেনের চাহিদা বেড়েছে 10 গুণ। গাণিতিক হারে জনসংখ্যা বৃদ্ধি পেলেও বাড়েনি নাগরিক সুবিধা। উল্টো অপরিকল্পিত নগরায়ন ও খালের বেহাল দশায় সামান্য বৃষ্টিতেই তলিয়ে যায় খুলনা সিটি কর্পোরেশনের সিংহভাগ এলাকা। ময়ূরনদ সহ প্রাকৃতিক খালগুলোর প্রায় অর্ধেক ভরাট ও দখল হয়ে যাওয়ায় জোয়ারের সময় সংকট আরও তীব্র হচ্ছে।
1884 সালে মাত্র 12,000 জনসংখ্যা নিয়ে যাত্রা শুরু করে খুলনা পৌরসভা। পরবর্তীতে 1990 সালে 45.5 বর্গ কিলোমিটার জায়গা নিয়ে গঠিত হয় খুলনা সিটি কর্পোরেশন। 5.5 লাখের জনসংখ্যা এখন ছাড়িয়ে 15 লাখে। জনসংখ্যা বাড়লেও বাড়েনি নাগরিক সুযোগ সুবিধা। অপর্যাপ্ত ড্রেন, প্রাকৃতিক খাল ভরাট ও দখলে ব্যাহত হচ্ছে পানি নিষ্কাশন। এতে সৃষ্টি হচ্ছে স্থায়ী জলাবদ্ধতা, আর পানির সাথে বাড়ছে মশার উপদ্রব। চরম ভোগান্তিতে নগরবাসী। একটু বৃষ্টি হলেই ড্রেনেজের যে পানিগুলো উপচে মেন রোডে চলে আসে, ফুটপাতে এবং রাস্তায় যে যানবাহন চলাচল এবং ফুটপাতে পথচারীদের চলাচল, এর মারাত্মক আকারে বিঘ্ন ঘটছে। বৃষ্টিতে যখন পানি ভরে যায় তখন একটা রিক্সা আসতে গেলেও রিক্সার সঙ্গে সঙ্গে এখানে দাবি যায়, বা এমনি পথচারী যখন চলাচল করে তখন ওর ভিতরে ঢুকে যায়। এলাকাবাসীর পক্ষে আমার নিবেদন এটাই যে যদি স্ল্যাবটা আসলে এখানে দেওয়া যায় তাহলে আসলে সবার জন্য উপকার। খুলনা শহরের পানি নিষ্কাশনের প্রধান মাধ্যম 22টি খাল, যা সিটি কর্পোরেশন ও পানি উন্নয়ন বোর্ডের অধীনে। দুই দপ্তরের সমন্বয়হীনতায় খাল ভরাট ও দখলে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে বলে অভিযোগ সচেতন নাগরিক সমাজের। সিটি কর্পোরেশন বর্ষার মৌসুমের আগে কেন সেটি পরিষ্কার করে নগরবাসীর দুর্ভোগের নিরসনের জন্য চেষ্টা চালানো হয়? সম্মিলিত প্রয়াসে যদি আমরা সকলে চেষ্টা করি তাহলে আমাদের খুলনা নগরীকে জলবদ্ধতা দূরীকরণে অনেকাংশে হয়তো সম্ভব হয়ে উঠবে। সিটি কর্পোরেশন বলছে পানি নিষ্কাশনে, ড্রেন পরিষ্কারের পাশাপাশি জলাবদ্ধতা নিরসনে নির্মাণ করা হচ্ছে আধুনিক পাম্প হাউস। জনগণের এবং আপনাদের যে কাঙ্ক্ষিত চাহিদা যে বৃষ্টি হবে, নদীতে জোয়ার থাকবে, তারপরেও শহরে জলাবদ্ধতা হবে না, কারণ এখানে খুব হাই পাওয়ারের একটা পাম্প স্টেশন আমরা বসাবো। পলিথিনের স্তূপ জমেছে, কোথাও কোথাও 4 ফিট 5 ফিট পলিথিন স্তূপ জমেছে। এগুলো পরিষ্কার না করে শহরের কিছু ড্রেন পাকা করলেই কিন্তু পানি সরবরাহ ঠিক হবে না। বেশিরভাগ সুইচ ভেঙে গেছে, সেখান থেকে পানি বেরোতে পারে না, শুধু পানি ঢোকে। সেসব জায়গা আবার কেটে সুন্দর করা, এবং এই চ্যালেঞ্জ নিয়ে আমরা কাজ করছি। দুর্ভোগ নয়, জলাবদ্ধতা দূর করে নাগরিক সেবার মান উন্নয়নে কার্যকর পদক্ষেপ নিবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা খুলনাবাসীর। সোহেল মাহমুদ, চ্যানেল 1, খুলনা। ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের 81তম প্রতিষ্ঠা বার্ষিকীতে কথা বলছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। সকল সম্মানিত উপস্থিতিবৃন্দ, ঢাকা মেডিকেল কলেজের এই যে যাত্রা, এই যাত্রাপথে দেশের সকল প্রান্তের সকল মানুষের কাছে কোনো না কোনোভাবেই মেডিকেল কলেজটি পরিচিত। বিশেষ করে রাজধানীর মানুষের সার্বক্ষণিক একটা নির্ভরতার প্রতীক হচ্ছে এই ঢাকা মেডিকেল কলেজ। এই হাসপাতালের কোনো একটি কক্ষে, এটাও আমরা দেখেছি, আমি যে বক্তব্যটা দিতে যাচ্ছি সেটাও আমার ডকুমেন্টারিতে সুন্দরভাবে ফুটে উঠেছে, কক্ষে অথবা করিডোরে প্রতিদিন এরকম অনেক মানুষ আছে। কেউ হয়তো আনন্দে ভরে উঠছেন, আবার বেদনাতেও ঘুরে যাচ্ছে যার মন। এখানে নতুন জীবন স্পন্দন যেরকম এখানে তৈরি হচ্ছে, একইভাবে হয়তো এখানে অনেক জীবন আলো নিভে যাচ্ছে। টেলিস্কোপ হাতে এক প্রান্তে যখন একজন ডাক্তারের, টেলিস্কোপের একটা প্রান্তে যখন একজন ডাক্তারের কানে থাকে, ঠিক অন্য প্রান্তে তখন স্পন্দিত হয় একটা মানুষের জীবন। আর চিকিৎসক এবং রোগীকে ঘিরে আবর্তিত হয় কিন্তু একটা পরিবারের অগাধ বিশ্বাস। সম্মানিত উপস্থিতিবৃন্দ, যারা চিকিৎসা পেশায় নিয়োজিত রয়েছেন, একটু আগেও আমি যে কথাটি বলেছি আলোচনা প্রসঙ্গে, কিংবা একজন চিকিৎসক হওয়া পর্যন্ত যারা পড়াশোনা করছেন, আমাদের ইন্টার্নি যারা আছে তারাও তাদের বিষয়গুলো তুলে ধরেছে আমাদের কাছে। প্রত্যেকটা মানুষের মনোজগতে কিন্তু আমরা যারা নন ডাক্তার, আমাদের যাদের চিকিৎসা আপনাদেরও প্রয়োজন হয়, তারপরেও আমরা মনে করি যে আপনারা সবসময় সুস্থই থাকেন। আমরা যারা নন ডাক্তার, আমাদের চিন্তা ভাবনাই কিন্তু আপনারা এমন একজন মানুষ হিসাবে আমরা আপনাদেরকে চিন্তা করি যার কাছে কিন্তু আমরা একটা ভরসা পাই, যার কাছে আমরা ভরসা পাই একটা পরম বন্ধু হিসেবে। বিশেষ করে মানুষ কখন যায় আপনাদের কাছে? মানুষ আপনাদের কাছে যায় কিন্তু বিপদে পড়লে, এবং একজন মানুষ বিপদে পড়ে যখন আরেকজন মানুষের কাছে যায় তখন কিন্তু সে সেই মানুষটাকে তার ভরসার আশ্রয়স্থল মনে করে বলেই কিন্তু তার কাছে যায়। সেরকম একটি পরিস্থিতিতে মানুষ আপনাদের কাছে যায়।
চিকিৎসকগণই কিন্তু রোগে শোকে কাতর মানুষের পরম বন্ধু হয়ে ওঠেন, এবং এই কথাটি আমি আমার জীবনে এটি উপলব্ধি করেছি। এই দেশেরই প্রখ্যাত কয়েকজন চিকিৎসক আমার মাকে অনেকগুলো বছর ধরে চিকিৎসা দিয়েছেন, প্রত্যেক মুহূর্তে ওনারা তাকে টেক কেয়ার করেছেন। উনি মৃত্যুর কিছুদিন আগে উনি বিদেশে গিয়েছিলেন। এখানে ডিবেট হচ্ছিল আমাদের মধ্যে যে আবার ওনাকে নিব কি নিব না, নিব কি নিব না। আমি ব্যক্তিগতভাবে যেটা বলেও ছিলাম বিভিন্ন মানুষকে যে আপনারা ওনাকে নিতে চাচ্ছেন, কিন্তু এখানে যে চিকিৎসকগণ ওনাকে যেই সেবাটা দিচ্ছে 24টা ঘন্টার প্রতিটি মুহূর্ত, আমি দেখেছি বিদেশে গেলে হয়তো টেকনিক্যাল সাপোর্টটা ভালো পাওয়া যাবে, ভালো ইকুইপমেন্ট হয়তো আছে, আরো হয়তো অ্যাডভান্স ইকুইপমেন্ট আছে, ওষুধপত্রের ব্যাপারে খুব হয়তো ডিফারেন্স থাকবে না, হয়তো হার্ডলি ডিফারেন্স থাকবে, কিন্তু এই যে হিউম্যান টেক কেয়ার যেটা, আমি মনে করি না এটা বিদেশে গেলে পাওয়া যেত কোনোভাবেই। যে সেবাটা ওনার জীবনের শেষ দিন, আমি বলবো শেষ মুহূর্ত পর্যন্ত, শেষ মুহূর্তে আমার আল্লাহ তৌফিক দিয়েছিলেন, আমি সেখানে থাকতে পেরেছিলাম। আমি দেখেছি সেই মানুষগুলো কিভাবে ওনাকে সেবা দিয়েছেন, কিভাবে শুশ্রূষা করেছেন। ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের 81তম প্রতিষ্ঠা বার্ষিকীতে কথা বলছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা সেখানে যুক্ত ছিলাম। ময়মনসিংহ নগরের বিভিন্ন এলাকায় বিদ্যুতের খুঁটি রেখেই করা হয়েছে ড্রেন নির্মাণ। আবার অনেক এলাকায় বাসাবাড়ি থেকে উঁচু করে তৈরি করা হয়েছে ড্রেন। সামান্য বৃষ্টিতেই বাসাবাড়িতে উঠছে পানি, বাড়ছে দুর্ভোগ। অপরিকল্পিত কাজে সুফলের চেয়ে ভোগান্তি বেড়েছে নগরবাসীর। ভোগান্তি কমাতে উন্নয়নমূলক কর্মকাণ্ডে সিটি কর্পোরেশনকে আরও দায়িত্বশীল হওয়ার তাগিদ নাগরিক সমাজের। ড্রেনের মাঝখানে বিদ্যুতের খুঁটি, সেই খুঁটিতে ময়লা আটকে বাধাগ্রস্ত হচ্ছে পানি প্রবাহ। ময়মনসিংহ সিটি কর্পোরেশনের 27 নং ওয়ার্ডের আকুয়া মরলপাড়া এলাকায় 1 বছর আগে বিদ্যুতের খুঁটি রেখেই নির্মাণ করা হয় ড্রেন। বিভিন্ন ওয়ার্ডের চিত্র প্রায় একই। সামান্য বৃষ্টিতেই বাসাবাড়িতে উঠছে পানি, আর এলাকার মানুষের ভোগান্তি বাড়াচ্ছে অসম্পূর্ণ রাস্তাও। চুরি হয়ে যাচ্ছে ম্যানহোলের ঢাকনা ও ড্রেনের স্ল্যাব। চলাচলে বেড়েছে ঝুঁকি, যানবাহনের পেছনে ব্যয় হচ্ছে অতিরিক্ত অর্থ। অল্প বৃষ্টিতে এই জায়গাগুলি ভরে যায়, এতে দেখা গেছে যে এই পানিগুলো আবার রোডে এসে পড়ে। মাঝখানে যে একটা ঘাম্বা পড়ছে, ওটা মাঝখানে আটকে পড়ে, ময়লা যায়, ওটার লেগে আরো অসুবিধা হইতেছে। বাড়ি ঘরের ময়লা পানি এটাও তো যায় না, আটকে উঠতেছে। পলিথিন জমা রাস্তা আটকে যায়, অনেক সময় পৌরসভার লোক না আসলে নিজেরাই ফ্ল্যাগ খুললে আমরা পরিষ্কার করি। আমাকে খুব কষ্ট হইতেছে, বুঝছি। আমরা এই দিন আটকে যে কমর বানিয়ে দিচ্ছি এই পানি। ড্রেনের পানি ড্রেনেই থাকে, এরপরে রাস্তার মধ্যে কাদা প্যাক হয়ে যায়, মানুষ হাঁটতে পারে না। বৃষ্টি ও ড্রেনের পানি বাসাবাড়িতে প্রবেশের জন্য অপরিকল্পিত নকশা ও দায়সারা নির্মাণ কাজকে দায়ী করছেন নাগরিক নেতারা। টোটাল কাজটা হয়েছে অপরিকল্পনার ভিতরে, টোটাল কাজটা হয়েছে দায়সারা, এবং টোটাল কাজটা হয়েছে একটা শহরের কি প্রয়োজন সেটাকে মাথায় না রেখে যেন তেনভাবে একটা ড্রেন করতে হবে এবং সেখানে কিছু টাকা খরচ করতে হবে, এই চিন্তাতে। ড্রেনের মাঝখান থেকে বিদ্যুতের খুঁটি সরানোর কাজ চলমান রয়েছে বলে জানিয়েছেন সিটি কর্পোরেশনের প্রশাসক। আশা করি এই বর্ষার পরে এই সমস্যা থাকবে না, ড্রেনগুলো একদম নিষ্কণ্টক থাকবে এবং ড্রেনের ভিতরে ইলেকট্রিক খুঁটি থাকবে না, বা ড্রেন কোথাও অর্ধেক আছে অর্ধেক এমন থাকবে না। সড়ক উন্নয়ন ও ড্রেনেজ নেটওয়ার্ক সহ নাগরিক সেবা নিশ্চিত করতে গত 5 অর্থ বছরে 629 কোটি টাকা ব্যয়ে শুরু হয় 322 কিলোমিটার ড্রেন নির্মাণ কাজ। নির্ধারিত সময় পেরিয়ে গেলেও কাজ শেষ হয়েছে 55%। ইলিয়াস আহমেদ, ওয়ান নিউজ, ময়মনসিংহ। ইরানের সঙ্গে আলোচনা চালিয়ে গেলেও যুদ্ধবিরতি শেষ বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। হুমকি প্রত্যাহার, হরমুজ প্রণালী পুরোপুরি খুলে দিয়ে প্রকাশ্যে বিবৃতি দিতেও তেহরানের ওপর চাপ বাড়াচ্ছে ওয়াশিংটন। যদিও ইরান জানিয়েছে নিজেদের প্রতিরক্ষায় পুরোপুরি প্রস্তুত রয়েছে তারা। এরই মধ্যে আমেরিকার গণমাধ্যম CNN জানিয়েছে নিজেদের পরমাণু স্থাপনা পুনরুদ্ধারের কাজ শুরু করেছে ইরান। হরমুজ প্রণালী খোলার প্রকাশ্য বিবৃতি দিতে ইরানের ওপর চাপ বাড়াচ্ছে আমেরিকা। যে কোনো দেশের জন্য প্রণালীটি খোলা এবং যাতায়াতের জন্য কোনো শুল্ক দিতে হবে না, এমন বিবৃতি আর প্রতিশ্রুতি চাচ্ছে ওয়াশিংটন। তা না হলে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দিয়ে রেখেছে ট্রাম্প প্রশাসন।
গত জুনে ৬০ দিনের যুদ্ধবিরতির সমঝোতা স্মারক সই করে দুই দেশ। এরপর কয়েক দফা সংঘাত শেষে চলতি সপ্তাহেই ইরান জুড়ে ব্যাপক হামলা চালায় সেন্ট্রাল কমান্ড। জবাবে উপসাগরীয় দেশগুলোতে পাল্টা আক্রমণ চালায় IRGC। একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ এনেছে দুই পক্ষই। এদিকে আমেরিকার হামলার পর প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেন সমঝোতার জন্য অনুরোধ করেছে ইরান। হরমুজে জাহাজে হামলা চালানোর ভুল তেহরান স্বীকার করেছে বলেও দাবি করেন তিনি। তবে আলোচনা চালিয়ে যেতে সম্মত হলেও যুদ্ধবিরতি শেষ বলে জানান ট্রাম্প। দেশটির উপর নতুন করে নিষেধাজ্ঞার ঘোষণাও দিয়েছে তার প্রশাসন। ট্রাম্পের এমন দাবি নাকচ করে পাল্টা হুঁশিয়ারি দিয়েছে তেহরান। পার্লামেন্ট স্পিকার ও সমঝোতাকারী দলের শীর্ষ নেতা বাঘের কালিবাফ জানান, কখনোই আত্মসমর্পণ করবে না ইরান। যুদ্ধবিরতির শর্ত থেকে ওয়াশিংটন পিছু হটলে প্রতিরক্ষায় তেহরান পুরোপুরি প্রস্তুত রয়েছে বলে সতর্ক করেন তিনি। নিষেধাজ্ঞা ও হামলার মাধ্যমে আমেরিকা যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে জানিয়ে দেশটির তীব্র সমালোচনা করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তবে পাল্টাপাল্টি সংঘাতের মধ্যেও কূটনীতির পথ খোলা রেখেছে দুই পক্ষই। সমঝোতা আলোচনায় তেহরানে গিয়েছেন কাতারের মধ্যস্থতাকারী দলের সদস্যরা। এদিকে CNN এক প্রতিবেদনে জানিয়েছে, আমেরিকা ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত পরমাণু স্থাপনা পুনরুদ্ধারের কাজ শুরু করেছে ইরান। চাপা পড়া পরমাণু বোমা তৈরির উপাদান বের করে আনতে তৎপরতা চলছে বলে উঠে এসেছে প্রতিবেদনে। এরপরই ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে জানায়, ইরানের সাথে পারমাণবিক চুক্তি নিয়ে আশাবাদী নয় আমেরিকা। তাই ভূগর্ভে চাপা পড়া ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম নিয়ে ওয়াশিংটনের বিকল্প সামরিক পরিকল্পনাও প্রস্তুত রয়েছে বলে জানাচ্ছে গণমাধ্যমটি। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। শেষ করব ওয়ান বুলেটিন, তবে শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ইট কংক্রিটে বিলুপ্ত রাজধানীর জলাধার, নেই পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা, ভারী বৃষ্টিতে ডুবছে নগর, খাল উদ্ধারে জোর বিশেষজ্ঞদের। টানা বর্ষণে বন্যা পরিস্থিতি উদ্বেগজনক, চট্টগ্রাম সহ ৬ জেলায় পানিবন্দী ৮ লাখ, সুপেয় পানি ও খাদ্য সংকট, দুর্বিষহ জীবনযাপন। জয়পুরহাটের ভুটিয়াপাড়ার সীমান্ত দিয়ে ৩ জনকে পুশিনের চেষ্টা বিএসএফের, গ্রামবাসীর সহায়তায় রুখে দিল বিজিবি। এবং কূটনৈতিক টানাপোড়েনে আখাউড়া স্থলবন্দর দিয়ে রপ্তানিতে ভাটা, কমেছে রাজস্ব আদায়, গতি ফেরাতে উদ্যোগ চান ব্যবসায়ীরা। এই ছিল ওয়ান বুলেটিনে। চ্যানেল ওয়ানের সঙ্গে থাকুন, যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে।